जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে আসছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নাম্বার 34 অর্থাৎ 34। ঠিক আছে, তো অলরেডি আমরা মক টেস্ট 1 থেকে 33 পর্যন্ত যেটা মক টেস্ট আছে সেটা এই চ্যানেলটারে প্লে লিস্টে আপলোড করে দিয়েছে, সেটা দেখে না থাকলে অবশ্যই সেটা দেখে নিও। এছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের প্রথম পার্ট। তাহলে প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পার্টে আগেকার মতনই বা বরাবরের মতনই প্রথম পার্টে আছে ইংলিশ, সেখানে থাকবে টোটাল 10টি প্রশ্ন। তারপরে সেকেন্ড পার্টে থাকবে জিকে বা জিএস, সম্পূর্ণ নতুন সিলেবাস বা আপডেটেড সিলেবাসের উপর বেস করে। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ থাকবে। আর হ্যাঁ, তোমাদের স্কোর কত হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলে শুরু করি প্রথম প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম প্রশ্নতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে দ্য জাজ ফাউন্ড হিম গিল্টি। দ্য জাজ found him guilty, but the evidence was not sufficient to convict him dash murder. Got it? তাহলে কি বলছে? The judge found him guilty, but the evidence was not sufficient to convict him dash murder. চারটা অপশন দেওয়া আছে উইথ, অন, অফ, ফর। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অফ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অফ। কারণ কি, এবার এখানে একটু বলে রেখে, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। এটা হচ্ছে কি ফিক্সড প্রিপোজিশন, কারণ হচ্ছে কনভিক্ট ইজ অলওয়েজ ফলোড বাই অফ রিগার্ডিং এ ক্রাইম। মানে কনভিক্টের পরে যখন ক্রাইমের গল্প থাকবে, কোনো ক্রাইম বা দোষারোপের যখন গল্প থাকবে, তখন কনভিক্ট অলওয়েজ ফ্লোড কি অফ। এটা মনে রাখবে। ঠিক আছে, কনভিক্টের পরে এই যে কনভিক্ট আছে, কনভিক্টের পরে অলওয়েজ কি বসে অফ হবে যখন ওটা ডিনোট করছে বা ওটা রেফার করছে কাকে, কোনো একটা ক্রাইমকে রেফার করছে, তখন কনভিক্টের পর অলওয়েজ প্রিপোজিশন অফ ইউজ হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে চলো দ্বিতীয় প্রশ্ন। তাহলে সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটাও প্রিপোজিশনের উপর বেস করে বলা আছে। হি ইজ কোয়াইট এনভিয়াস ড্যাশ হিজ ব্রাদার্স সাডেন রাইজ টু ফেম। ঠিক আছে, তাহলে কি বলছে? হি ইজ কোয়াইট এনভিয়াস ড্যাশ হিজ ব্রাদার্স সাডেন রাইজ টু ফেম। মানে ফেম মানে কি? ফেম মানে হচ্ছে মর্যাদা, খ্যাতি, এটাকে ফেম বলছে। তাহলে এখানে কি হবে? ইনভিয়াস। ইনভিয়াস মানে হচ্ছে ঈর্ষান্বিত। মনে রাখবে, ইনভিয়াস মানে হচ্ছে কি ঈর্ষান্বিত। এর সিনোনিম কি হবে? এর সিনোনিম হয়ে যাচ্ছে জেলাস। এর সিনোনিম হয়ে যাচ্ছে জেলাস। তাহলে এটাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অফ। ঠিক আছে, এটাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে অফ, অপশন সি। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশনের উপর বেস করে দেওয়া আছে যে এনভিয়াস অ্যান্ড জেলাস বোথ টেক ফিক্সড প্রিপোজিশন অফ। তাহলে এটা মনে রাখবে, এনভিয়াস, এনভিয়াস যেটা হচ্ছে অলওয়েজ টেক্স, ঠিক আছে, অলওয়েজ টেক্স ফিক্সড প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন কি সেটা হচ্ছে অফ। ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশন অফ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 3 নম্বর প্রশ্ন। তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলা আছে? 3 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য সিনোনিম অফ ইম্পেডিমেন্ট। ঠিক আছে, তাহলে সিনোনিম বলেছে, তাহলে কি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দ জিজ্ঞাসা করেছে কার? ইম্পেডিমেন্ট। তাহলে এই ইম্পেডিমেন্টের সমার্থক শব্দ জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে আমরা জানবো ইম্পেডিমেন্ট মানে কি। তাহলে ইম্পেডিমেন্ট মানে হচ্ছে প্রতিবন্ধকতা বা বাধা। তাহলে এ হিন্ড্রেন্স অর অবস্ট্রাকশন ইন ডুইং সামথিং, কোনো কিছু করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা যেটা আছে সেটাকে আমরা বলছি কি ইম্পেডিমেন্ট। ঠিক আছে, প্রতিবন্ধকতা বা বাধা। ঠিক আছে, তোমরা লিখে রাখতে পারো ইম্পেডিমেন্ট মানে হচ্ছে প্রতিবন্ধকতা বা বাধা কোনো কিছু করার ক্ষেত্রে। তাহলে চারটা অপশন আমরা দেখে নেব। অ্যাসিস্ট্যান্স। অ্যাসিস্ট্যান্স মানে কি? অ্যাসিস্ট্যান্স মানে আমরা জানি কি অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সহায়তা। তাহলে এটা তো হবে না, অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা। অবস্টাকেল, অবস্টাকেল মানে হচ্ছে বাধা। ঠিক আছে, অবস্টাকেল মানে বাধা। আচ্ছা, ক্লিয়ারেন্স মানে কি? ক্লিয়ারেন্স মানে অনুমতি, আর সাকসেস মানে সফলতা বা সাফল্য। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অবস্টাকেল। অবস্টাকেল, তাহলে অবস্টাকেল মানে হচ্ছে বাধা, আর ইম্প্যাডিমেন্ট মানেও হচ্ছে কি প্রতিবন্ধকতা বা বাধা। বুঝতে পারলাম? এরপর আসছি 4 নম্বর। 4 নম্বরের সেম বলেছে যে চুজ দ্য সিনোনিম অফ প্রিক্যারিয়াস। ঠিক আছে, চুজ দ্য সিনোনিম অফ প্রিক্যারিয়াস। তাহলে প্রিক্যারিয়াসের যেটা মিনিং যেটা দেওয়া আছে সেটা আগে জানতে হবে। সমার্থক শব্দ বলেছে, তাহলে প্রিক্যারিয়াসের মিনিং হচ্ছে অনিশ্চিত বা বিপজ্জনক। মনে রাখবে, নট সেফটি হেল্ড ইন পজিশন অর ডেঞ্জারাস। তাহলে এটাকে আমরা বলতে পারি কি অনিশ্চিত, অনিশ্চিত বা বিপজ্জনক। ঠিক আছে, অনিশ্চিত বা বিপজ্জনক। এই প্রিক্যারিয়াসের মিনিংই হচ্ছে অনিশ্চিত বা বিপজ্জনক। তাহলে এটা হয়ে যাবে কি স্টেবল। স্টেবল মানে কি? স্টেবল মানে আমরা জানি স্থিতিশীল, তাহলে সেটা তো হবে না। প্যারিলিয়াস, প্যারিলিয়াস মানেই হচ্ছে বিপজ্জনক। এই যে প্যারিলিয়াস দেওয়া আছে, এই প্যারিলিয়াস মানে হচ্ছে বিপজ্জনক। ঠিক আছে,
প্যারালিয়াস মানে হচ্ছে বিপজ্জনক, আর সার্টেন মানে তো নিশ্চিত, আর ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, তাহলে এক্ষেত্রে হবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে কি প্যারালিয়াস। প্যারালিয়াস মানে কি? প্যারালিয়াস মানে হচ্ছে বিপজ্জনক, আর এদিকে প্রিক্যারিয়াস যেটা দেওয়া আছে, প্রিক্যারিয়াস মানে হচ্ছে অনিশ্চিত বা বিপজ্জনক, তাহলে এটা হয়ে যাচ্ছে এর কি সঠিক সিনোনিম। এরপর আসছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য অ্যান্টোনিয়াম। অ্যান্টোনিয়াম অর্থাৎ কি? বিপরীত শব্দ। অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ, যেটা কি গ্রেগারিয়াস। তাহলে গ্রেগারিয়াসের আগে মিনিং জানতে হবে যে গ্রেগারিয়াস মিনিং কি। গ্রেগারিয়াস যে মিনিং আছে সেটা হচ্ছে মিশুক। মিশুক মানে কি? যে সবার সাথে মিশে যায় তাকে আমরা কি বলি? মিশুক বলি। মিশুক প্রকৃতির বা সমাজপ্রিয়। যদি একটু ভালো ভাষায় বলি তাহলে হয়ে যাবে কি সমাজপ্রিয়। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি মনে রাখবো আমরা মিশুকটাকে। ঠিক আছে, যে সবার সাথে যে মিশে যায় তাকে আমরা গ্রেগেরিয়াস বলি। যেরকম একটু যদি বলি তাহলে এটা হয়ে যাবে খোলামেলা প্রকৃতির। খোলামেলা প্রকৃতির। ঠিক আছে, তাহলে দেখি এরপরে আউটগোয়িং। আউটগোয়িং মানে কি? অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, কিন্তু আউটগোয়িং মানে হচ্ছে বন্ধু বৎসল, মানে যে সবার সাথে মিশে। একটু যদি দেখি তাহলে হয়ে যাবে এক্সট্রোভার্ট টাইপের। এক্সট্রোভার্ট টাইপের, তাহলে গ্রেগরিয়াসের সিনোনিম হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে সলিটারি যেটা আছে, সলিটারি মানে হচ্ছে নির্জনতা প্রিয়। সলিটারি মানে হচ্ছে নির্জনতা প্রিয় বা একাকী। নির্জনতা প্রিয়, নির্জনতা প্রিয় বা একাকী, নির্জনতা প্রিয় বা একাকী। ঠিক আছে, সলিটারি মানে হচ্ছে নির্জনতা প্রিয় বা একাকী, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এর অ্যান্টোনিয়াম। অ্যাফেবল, অ্যাফেবল মানে হচ্ছে ভদ্র, এটা হবে না। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তাহলে এটাও হবে না। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি সলিটারি। সলিটারি মানে হচ্ছে নির্জনতা প্রিয় বা একাকী। সলিটারি মানে কি? নির্জনতা বা একাকী। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে অপশন বি সলিটারি। গ্রেগেরিয়াস মানে হচ্ছে খোলামেলা বা মিশুক প্রকৃতির, আর সলিটারি মানে হচ্ছে নির্জনতা প্রিয় বা একাকী প্রকৃতির। ঠিক আছে, এরপর আসছি 6 নম্বর। 6 নম্বর কি বলছে? 6 নম্বর বলছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ হ্যাপাজার্ট। তাহলে হ্যাপাজার্টের অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, তাহলে প্রথমে জানবো হ্যাপাজার্ট মানে কি। হ্যাপাজার্ট মানে আমরা জানি এলোমেলো। হ্যাপাজার্ট মানে হচ্ছে কি এলোমেলো। ঠিক আছে, এলোমেলো বা বিশৃঙ্খল। এলোমেলো মানে কি হবে? বিশৃঙ্খল প্রকৃতির। ঠিক আছে, হ্যাপাজার্ট মানে হচ্ছে এলোমেলো বা বিশৃঙ্খল প্রকৃতির। তাহলে চারটা অপশন দেখে নিই। র্যান্ডম, র্যান্ডম মানে হচ্ছে যথেচ্ছ। সিস্টেমেটিক মানে সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক। কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে হচ্ছে অসতর্ক। আর এদিকে ক্যাওটিক মানে হচ্ছে বিশৃঙ্খলাপূর্ণ। তাহলে এটা চারটি হয়ে যাচ্ছে সিনোনিম। তাহলে এটা হয়ে যাবে কি সিস্টেম্যাটিক হয়ে যাবে। সিস্টেম্যাটিক, সিস্টেম্যাটিক মানে কি? সিস্টেম্যাটিক মানে সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক, আমরা বলি না সিস্টেম্যাটিক পদ্ধতি। তাহলে এই যে সিস্টেম্যাটিক যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি নিয়ম শৃঙ্খল বা সুতান্ত্রিক পদ্ধতি। তাহলে এটা চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি হ্যাপাজার্টের অ্যান্টোনিয়াম বলেছে যেহেতু, তাহলে অ্যান্টোনিয়াম হ্যাপাজার্ট মানে হচ্ছে এলোমেলো বা বিশৃঙ্খল, আর সিস্টেম্যাটিক হচ্ছে নিয়ম শৃঙ্খল বা সুতান্ত্রিক, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি সিস্টেম্যাটিক। বুঝতে পারলাম। এরপর আসছি 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ গুজ। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ গুজ। তাহলে এই যে গুজ যেটা দেওয়া আছে, এই গুজের সঠিক প্লুরাল ফর্ম কি হবে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তোমরা অবশ্যই অপশনগুলো দেখবে। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি গিজ। ঠিক আছে, তাহলে এই যে গুজ দেওয়া আছে, এই গুজটার প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে কি গিজ। ঠিক আছে, এরপর আসছে 8 নম্বর। 8 নম্বর কি বলছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। তাহলে এই যে ইডিয়াম দেওয়া আছে দ্য লায়ন্স হেয়ার, এই লায়ন্স হেয়ারের মিনিংটার বা ইডিয়ামটার মিনিং কি? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? এ ভেরি স্মল পোর্শন, দ্য লার্জেস্ট পোর্শন, দ্য টু হান্ট লাইক এ লায়ন, আর টু শেয়ার এভরিথিং ইকুয়ালি। তাহলে আমরা জানি যেহেতু লায়নের কথা বলছে সিংহ, তো সিংহ সবসময় আমরা একটা নাম রেখেছি, নাম শুনেছি যেটা হচ্ছে সিংহভাগ। তাহলে সিংহভাগ মানে কি? সবসময় লার্জেস্ট পোর্শনই হবে, মানে সিংহ কি আর অল্প নেবে? নেবে না। তাহলে সিংহ সবসময় বেশিটাই নেবে, কারণ কি সে হচ্ছে রাজা। তাহলে সেই জন্যই সিংহভাগ হয়ে যাবে কি দ্য লার্জেস্ট পোর্শন। সিংহভাগ এটা যেটা হচ্ছে সেটার মিনিংই হয়ে যাবে দ্য লার্জেস্ট পোর্শন, সব থেকে বড় ভাগটা নেবে। সিংহভাগ মানেই হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, তাহলে লায়ন শেয়ার এটা মনে রাখবে, সিংহ কোনো সময় কম নেবে না, তাহলে সেটা হয়ে যাবে কি দ্য লার্জেস্ট পোর্শন। সেটা হয়ে যাবে কি দ্য লার্জেস্ট পোর্শন। এরপর আসছি 9 নম্বর। 9 নম্বর বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। কি বলছে? ওয়ান হু কালেক্টস অর স্টাডিজ কয়েন্স, যে কালেক্ট করে বা স্টাডি করে কাকে? কয়েন্সকে, তাকে কি বলা হয়? তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি নিউমিসম্যাটিস্ট। নিউমিসম্যাটিস্ট। ঠিক আছে, তো বাকি অপশনগুলো আমরা একটু দেখে নেবো। ফিলাটেলিস্ট মানে হচ্ছে ওয়ান হু কালেক্ট আর স্টাডিজ স্ট্যাম্পস। ঠিক আছে, এটা মনে রাখবে স্ট্যাম্পস।
স্ট্যাম্পস যে কালেক্টর স্টাডি করে তাকে আমরা বলি ফিলাটেলিস্ট। জিওলজিস্ট আমরা কাকে বলি? না অ্যান এক্সপার্ট ইন দ্য স্টাডি অফ আর্থস ফিজিক্যাল স্ট্রাকচার। এটা মনে রাখবে, জিওলজিস্ট মানে হচ্ছে এক্সপার্ট ইন দ্য স্টাডি অফ আর্থস ফিজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, আর্থ ফিজিক্যাল স্ট্রাকচার। স্ট্রাকচার তাকে আমরা বলছি কি জিওলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট কি? তাহলে অ্যান এক্সপার্ট ইন দ্য স্টাডি অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড কালচার, ঠিক আছে, এই যে হিউম্যান সোসাইটি, হিউম্যান সোসাইটিস অ্যান্ড কালচার, ঠিক আছে। এরপর আসছি 10 নম্বর। 10 নম্বর কি বলছে? হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, তাহলে সঠিকভাবে বানান কোনটি লেখা আছে? তাহলে বিউরোক্রেসি। বিউরোক্রেসি মানে আমরা জানি আমলাতন্ত্র, তাহলে এই বিউরোক্রেসি যেটা সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তোমরা অপশনগুলো একটু দেখবে মিলিয়ে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, বিউরোক্রেসি, ঠিক আছে, BUREAUCRACY, ঠিক আছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে ইংলিশ টোটাল 10টা প্রশ্ন কমপ্লিট হলো। এরপরে আসছে আমরা সেকেন্ড পার্ট, যেটা আসছে কি জিকে, সেটা হচ্ছে জিকে। অর্থাৎ এই জিকের ভিতরে যে টোটাল সিলেবাস আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এছাড়াও জেন্ডার অ্যাওয়ারনেস, যে নতুন নতুন কিছু অ্যাড হয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট সায়েন্স, তারপর কম্পিউটার, এছাড়াও যে আমাদের আছে এই সায়েন্স, ইনোভেশন, ইনভেনশন ইন সায়েন্স, সব কিছু অ্যাড করা আছে। তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলির জন্য। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন, জিএস পার্টের। তাহলে প্রথম প্রশ্ন বলছে, নিচের কোন শিলালিপিতে রাজা অশোকের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেবল দেবনাম প্রিয় প্রিয়দর্শী হিসাবে নয়? তাহলে এক্ষেত্রে বলছে যে সম্রাট অশোকের নাম, অশোক দ্য গ্রেট, এই অশোকের নাম স্পষ্টভাবে উল্লেখ করা আছে কোন শিলালিপিতে? দেবনাম প্রিয় প্রিয়দর্শী হিসাবে নয়, অশোক হিসাবে, রাজা অশোক হিসাবে মেনশন করা আছে বা বর্ণনা করা আছে। 4টা অপশন দেওয়া আছে, শাহবাজগড়ি, মার্কসকি, কালসি, রুমিন্দে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি, মাস্কি। অপশন বি, মাস্কি। এটা মনে রাখবে, মাস্কি লিপিতেই সম্রাট অশোক সাধারণত তার লিপিতে দেবনাম প্রিয়দর্শী উপাধিটি ব্যবহার করতেন, এই উপাধিটি ব্যবহার করতেন, ঠিক আছে, বা দেবতার প্রিয় এই উপাধিটি ব্যবহার করতেন। কিন্তু কর্ণাটকের মাস্কি ও মধ্যপ্রদেশের আরেকটা লিপি আছে, সেটা হচ্ছে গুজরা শিলালিপিতে তার আসল নাম অশোক স্পষ্টভাবে আছে। এটা এই যে এটা আছে, এটা হচ্ছে কর্ণাটকের মাস্কি, ঠিক আছে, কর্ণাটকের মাস্কি। আরেকটা আছে গুজরা, ঠিক আছে, মধ্যপ্রদেশের গুজরা শিলালিপিতে অশোকের নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। বুঝতে পারলাম। এরপর আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন নদীটি অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজড রিভার এর একটি আদর্শ উদাহরণ? নিচের কোন নদীটি অধ্যারোপিত নদী? ভালো করে মনে রাখবে, অধ্যারোপিত নদী, তার যার ইংলিশ টার্মও আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি সুপার ইম্পোজড রিভার এর একটি আদর্শ উদাহরণ। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সুবর্ণরেখা, সুবর্ণরেখা। এবার এবার তোমরা হয়তো বলবে যে স্যার অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজড নদী কোনটি? তাহলে এটা হচ্ছে সেই নদী যখন কোনো নদী তার আদি ভূতাত্ত্বিক কাঠামোর পরিবর্তন সত্ত্বেও নিজের প্রবাহ পথ বজায় রাখে, অর্থাৎ নিজের যেটা যে ভূতাত্ত্বিক কাঠামো যেটা আছে, আদি ভূতাত্ত্বিক কাঠামো, সেটার পরিবর্তন সত্ত্বেও নিজের প্রবাহ পথ বা ফ্লোয়িং যেটা ওয়ে সেটা বজায় রাখে, তাকেই অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজড রিভার বলি। তাহলে এর এক্সাম্পল হচ্ছে সুবর্ণরেখা, চম্বল, দামোদর, এর হচ্ছে উদাহরণ। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি সুবর্ণরেখা। বুঝতে পারলাম সুপার ইম্পোজড রিভার কি? যে তার ভূতাত্ত্বিক কাঠামো পরিবর্তন সত্ত্বেও তার প্রবাহ পথকে বজায় রাখে, এরকম নদীকে বলা হয় অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজড রিভার, ঠিক আছে। তো এরই এক্সাম্পল হচ্ছে সুবর্ণরেখা, চম্বল, দামোদর। চলো এরপরে থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন বলছে এইচটিটিপি এর পূর্ণরূপ কি যা ওয়েবসাইট ব্রাউজ করার সময় ব্যবহৃত হয়? ঠিক আছে, তাহলে বলছে এইচটিটিপি এর পূর্ণরূপ কি, অর্থাৎ সম্পূর্ণ রূপ কি, ফুল ফর্ম কি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তাহলে এই যে এটি ইন্টারনেট আদান প্রদানের সময় নিয়ম বা প্রোটোকল, এর নিরাপদ সংস্করণ বা সিকিউরিটি হচ্ছে এই সময় লেখা থাকবে, দেখবে এইভাবে এইচটিটিপিএস, এই যে এস লেখা থাকে, এই এসটার মানে হচ্ছে সিকিউর, ঠিক আছে, এই এসটা এক্সট্রা থাকে, এই এসটার মানে হচ্ছে কি সিকিউর। এরপরে আসছি 4 নম্বর বলছে, যদি লোকসভায় কোনো মানি বিল, ভালো করে এটা দেখবে, যদি লোকসভায় কোনো মানি বিল বা অর্থ বিল যাকে বলি পাস হয়ে রাজ্যসভায় পাঠানো হয় এবং রাজ্যসভা 14 দিনের মধ্যে তা ফেরত না দেয় তবে কি হবে? ঠিক আছে, তাহলে কি বলছে, যদি লোকসভায় কোনো মানি বিল পাস হয়
পাস হয়ে রাজ্যসভায় পৌঁছায় এবং রাজ্যসভায় পৌঁছানোর পর রাজ্যসভা যদি 14 দিনের মধ্যে ফেরত না দেয় তবে কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি, বিলটি উভয় কক্ষ দ্বারা পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে। বিলটি উভয় কক্ষ দ্বারা পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে। কারণ আমরা কি জানি যে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা অত্যন্ত সীমিত। শুধুমাত্র মানি বিলের ক্ষেত্রে, এই যে মানি বিলের ক্ষেত্রে যেটা আছে রাজ্যসভার ক্ষমতা অত্যন্ত সীমিত। রাজ্যসভা কেবল পরামর্শ দিতে পারে কিন্তু বিলটিকে আটকে রাখতে পারে না। কতদিন আটকে রাখতে পারে? মাত্র 14 দিন আটকে রাখতে পারে, তার বেশি পারে না। ঠিক আছে, 14 দিন আটকে রাখতে পারে, তারপরে তাকে হয় পাঠাতে হবে নাহলে পরামর্শ দিতে হবে, কিন্তু বিলটি পাস বলে ধরে নেওয়া হবে। এরপরে 5 নম্বর বলা আছে লাইকেন। লাইকেন কোন ধরনের দূষণের সূচক, যেটাকে আমরা ইন্ডিকেটর বলে থাকি, হিসাবে ব্যবহৃত হয়? তাহলে লাইকেন কোন ধরনের দূষণের সূচক হিসাবে বা ইন্ডিকেটর হিসাবে ব্যবহৃত হয়? তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বায়ু দূষণ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বায়ু দূষণ। কারণ কি? কারণ আমরা জানি যে লাইকেন হচ্ছে এটা একটি সরাসরি পুষ্টি বা জল শোষণ করে কোথা থেকে? বায়ুমণ্ডল থেকে। লাইকেন হচ্ছে এমন একটি যেটা সরাসরি বায়ুমণ্ডল থেকে জল ও পুষ্টি শোষণ করে। ঠিক আছে, তো এবার বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে লাইকেন তা সহ্য করতে পারে না। মানে হচ্ছে বাতাসে লাইকেন যেটা আছে, এই লাইকেন সালফার ডাইঅক্সাইড যেটাকে আমরা বলি SO2, এই SO2 কে সহ্য করতে পারে না। তাই যেহেতু লাইকেন বাতাস থেকে পুষ্টি ও জল সংগ্রহ করছে, তাই যদি সালফারের মাত্রা বাতাসে বৃদ্ধি পায় তাহলে লাইকেন মারা যায়। লাইকেন কি হয়? মারা যায়। তাই যে অঞ্চলে লাইকেন দেখা যায় না সেখানে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকে, এবং যে অঞ্চলে লাইকেন দেখা যায় তার মানে এটা যে বায়ুমণ্ডলে SO2 এর পরিমাণ কম, তার মানে দূষণের পরিমাণও কি কম। তাহলে এক্ষেত্রে লাইকেন হয়ে যাচ্ছে কি ন্যাচারাল ইন্ডিকেটর। কার? বায়ু দূষণের ন্যাচারাল ইন্ডিকেটর। ঠিক আছে, তাই লাইকেনকে বলা হয় বায়ু দূষণের ন্যাচারাল ইন্ডিকেটর বা প্রাকৃতিক সূচক। বুঝতে পারলাম? এরপরে আসছি 6 নম্বর বলছে গুপ্ত যুগের কোন শাসক তার মুদ্রায় বিনা বাজানো অবস্থায় দেখা গেছে? গুপ্ত যুগের কোন শাসক তার মুদ্রায় বিনা বাজানো অবস্থায় দেখা গেছে? বহুবার পরীক্ষায় এসেছে যে গুপ্ত যুগের কোন শাসক তার মুদ্রায় বিনা বাজানো অবস্থায় দেখা গেছে। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন অপশন বি সমুদ্রগুপ্ত। অপশন বি সমুদ্রগুপ্ত। ঠিক আছে, অপশন বি সমুদ্রগুপ্ত। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে সমুদ্রগুপ্ত যে সামরিক প্রতিভার পাশাপাশি শিল্প ও সঙ্গীতের অনুরাগী ছিলেন, এখান থেকে বোঝা যায়। ঠিক আছে, আর তার একটা বিখ্যাত উপাধি আছে, সেই উপাধিটার নাম হচ্ছে কবিরাজ। এটা মনে রাখবে। ঠিক আছে, তার একটা বিখ্যাত উপাধি আছে, সেই উপাধিটির নামই হচ্ছে কি কবিরাজ। এরপর আসছি 7 নম্বর বলছে ইউট্রোফিকেশন। 7 নম্বর বলছে ইউট্রোফিকেশন প্রক্রিয়ায় জলাশয়ে কোন উপাদানের আধিক্য ঘটে যার ফলে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম হয়? তাহলে ইউট্রোফিকেশন প্রক্রিয়ায় জলাশয়ে কোন উপাদানের আধিক্য ঘটে যার ফলে শৈবাল ব্লুম হয়? ঠিক আছে, তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর আগে বলে দিই। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নাইট্রোজেন ও ফসফরাস। নাইট্রোজেন ও ফসফরাস। এবার বলে রেখে যে ইউট্রোফিকেশন কি। তাহলে এই যে ইউট্রোফিকেশন যেটা হচ্ছে, ইউট্রোফিকেশন হচ্ছে কি কৃষি জমি থেকে যে বয়ে আসা রাসায়নিক জল বা রাসায়নিক যখন জলাশয়ে মিশলে পুষ্টির আধিক্য ঘটে এবং শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটায় এবং জলে অক্সিজেনের মানে পরিমাণ কমিয়ে দেয়, এটাকেই বলা হয় ইউট্রিফিকেশন। এটাকেই বলা হয় কি ইউট্রিফিকেশন। ঠিক আছে, এবং এর ফলে কি হবে? এর ফলে হয়তো পানিতে আলো প্রবেশ কমে যায় এবং দ্রবীভূত অক্সিজেন হ্রাস পায় এবং তার ফলে জলজ প্রাণী যেটা আছে মাছ বা এরকম জলজ প্রাণী তার মৃত্যু ঘটে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি নাইট্রোজেন ও ফসফরাস এর বৃদ্ধির ফলে শৈবাল ব্লুম হয়। এরপর আসছি 8 নম্বর বলছে ইন্টারনেটে ব্যবহৃত আইপি অ্যাড্রেস এর পূর্ণ রূপ কি? ইন্টারনেটে ব্যবহৃত আইপি অ্যাড্রেস এর পূর্ণ রূপ কি? একটা আছে অপশন এ আছে ইন্টারনাল পোর্ট, অপশন বি আছে ইন্টারনেট প্রোটোকল, অপশন সি আছে ইন্ট্রানেট প্রসেস, অপশন ডি আছে ইন্ডেক্স প্রোভাইডার। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, তাহলে নেটওয়ার্কের সাথে যুক্ত প্রতিটি ডিভাইসের জন্য একটি অনন্য পরিচয় নম্বর থাকে যাকে আইপি অ্যাড্রেস বলা হয়। এটি দু ধরনের সংস্করণ আছে, একটাকে বলা হয় IPv4 আর একটা আছে সেটা হচ্ছে IPv6। ঠিক আছে, এই দু ধরনের আইপি অ্যাড্রেস পাওয়া যায়। এরপর আসছি 9 নম্বর বলছে ভারতীয় কোন উপকূলীয় সমভূমি উৎকল সমভূমি বা উৎকল প্লেন নামে পরিচিত? ভারতের কোন উপকূলীয় সমভূমি উৎকল সমভূমি বা উৎকল প্লেন নামে পরিচিত? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আমরা জানি এটা হচ্ছে কি উড়িষ্যা উপকূল। এই উড়িষ্যাকেই বলা হয় কি উৎকল। আমরা যখন জনগণ পড়ি তাহলে উৎকলবঙ্গ বিন্ধ্য হিমাচল, তো এই যে উৎকল যেটা আছে এই উৎকল হচ্ছে উড়িষ্যাকে বলা হচ্ছে। ঠিক আছে, উৎকল উড়িষ্যাকে বলা হচ্ছে।
আর উড়িষ্যার হচ্ছে এই উৎকলই হচ্ছে উড়িষ্যার প্রাচীন নাম, তাই এই অঞ্চলকে উপকূলীয় সমভূমিকে উৎকল সমভূমি বলা হয়। 10 নম্বর আসছে। 10 নম্বর বলছে কি জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ নিরপেক্ষ ভাষার একটি উদাহরণ কোনটি? জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ নিরপেক্ষ ভাষার একটি উদাহরণ কোনটি? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি চেয়ারপারসন। কারণ কি? কারণ দেখো এখানে যেটা বাকি যে অপশনগুলো দেওয়া আছে অন্যান্য যেটা অন্যদিকে চেয়ারপারসন বা পুলিশম্যান, যেটা এই যে চেয়ারম্যান, এখানে চেয়ারম্যানে কি দেওয়া আছে? ম্যান শব্দটা যুক্ত আছে। ম্যান, এই যে পুলিশম্যানও ম্যান শব্দটা যুক্ত আছে, চেয়ারম্যানও ম্যান শব্দটা যুক্ত আছে, ম্যান কাইন্ডেও ম্যান শব্দটা যুক্ত আছে। কিন্তু এখানে চেয়ারপারসন দেওয়া আছে, পারসন মানে ব্যক্তি, সেটা কোনো জেন্ডারকেই স্পেসিফাই করছে না। সেক্ষেত্রে চেয়ারপারসন হয়ে যাচ্ছে কি জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ নিরপেক্ষ একটি ভাষার উদাহরণ। ঠিক আছে, এরপর আসছি 11 নম্বর। 11 নম্বর বলছে ইন্টার স্টেট বা আন্তঃরাজ্য পরিষদ, ইন্টার স্টেট কাউন্সিল বা আন্তঃরাজ্য পরিষদ গঠনের ক্ষমতা কার হাতে ন্যস্ত? ইন্টার স্টেট কাউন্সিল বা আন্তঃরাজ্য পরিষদ গঠনের ক্ষমতা কার হাতে ন্যস্ত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অপশন বি রাষ্ট্রপতি। অপশন বি রাষ্ট্রপতি। মনে রাখবে কত নম্বর যদি আর্টিকেল বলে তাহলে হয়ে যাবে 263। ঠিক আছে, 263 নম্বর আর্টিকেল। মনে রাখবে কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয় সাধনের জন্য বা কেন্দ্র রাজ্যের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, কোনো একটা মানে কি বলবো, হ্যাঁ সমস্যায় বলতে পারি, তাহলে সমস্যার যদি সৃষ্টি হয় তাহলে তার সমন্বয় সাধনের জন্য রাষ্ট্রপতি 263 নম্বর ধারা অনুযায়ী এই কাউন্সিল গঠন করতে পারেন। এবং প্রথম গঠিত হয়েছিল 1990 সালে সরকারিয়া কমিশনের সুপারিশে। মনে রাখবে প্রথম গঠিত হয়েছিল 1990 সালে। প্রথম গঠিত হয়েছিল 1990 সালে কোন কমিশনের সুপারিশে? তাহলে সেটা হয়ে যাচ্ছে কি সরকারিয়া। ঠিক আছে, মনে রাখবে সরকারিয়া কমিশনের সুপারিশে। ঠিক আছে, সরকারিয়া কমিশনের সুপারিশে। কত নম্বর আর্টিকেল? 263। এরপরে আসছে 12 নম্বর। 12 নম্বর কি বলছে? 12 নম্বর বলছে 1857 সালের মহাবিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? ভালো করে মনে রাখবে 1857 সালের মহাবিদ্রোহের সময় লখনৌতে, হ্যাঁ ইউপির লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? কোন বিদ্রোহ? এই সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ বেগম হজরত মহল। মনে রাখবে অপশন এ বেগম হজরত মহল। বহুবার পরীক্ষায় আসছে। তাহলে বেগম হজরত মহল তার নাবালিক পুত্র বিরজিস কদর, ঠিক আছে, এটা মনে রাখবে, তার তার নাবালিক পুত্র বিরজিস কদরকে অযোধ্যার নবাব ঘোষণা করে ব্রিটিশদের বিরুদ্ধে লখনৌতে শক্তিশালী এক লড়াই বা বিদ্রোহ গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তাহলে নামটা মনে রাখবে বিরজিস কদর। আর কে? বেগম হজরত মহল অযোধ্যার নবাব হিসাবে বিরজিস কদরকে ঘোষণা করেছিলেন। এরপরে 13 নম্বর। 13 নম্বর কি বলছে? ভারতে প্রসব পূর্ব লিঙ্গ নির্ধারণ, যেটাকে আমরা কি বলি প্রিনাটাল সেক্স ডিটারমিনেশন, নিষিদ্ধ করার জন্য কোন আইনটি প্রণয়ন করা হয়েছে? তাহলে প্রিনাটাল অর্থাৎ জন্মের পূর্বেই আমরা যে সেক্স ডিটারমিনেশন করা হতো আগে, তাহলে এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য কোন আইনটি প্রণয়ন করা হয়েছে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে পিসিবি এনডিটি। এই যে অপশন বি পার্টে যেটা দেওয়া আছে পিসিবি এনডিটি অ্যাক্ট 1994 পিসিবি। হ্যাঁ, এটাতে মেনলি কি করা হতো যে আগে জন্মের আগেই আল্ট্রাসাউন্ড বা অন্যান্য ডায়াগনস্টিক টেকনিকের ব্যবহার করে সেটা জেন্ডার নির্ধারণ করা হতো এবং সেটি কন্যা হলে সেটার আগেই সেটাকে নষ্ট করে দেওয়া হতো। তাহলে এটাকে রোধ করার জন্য এই আইনটি আনা হয়েছিল। এর নাম কি? এর নাম হচ্ছে এই যে পিসিপি এনডিটি। এর সম্পূর্ণ নাম কি? এ হচ্ছে প্রি কনসেপশন অ্যান্ড প্রিনাটাল ডায়াগনস্টিক টেকনিক্স। ঠিক আছে, এই একটা আনা হয়েছিল 1994 সালে। বুঝতে পারলাম। এরপর আসছি 14 নম্বর। 14 নম্বর কি বলছে? 14 নম্বর বলছে ভারতের সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে বলছে CAZRI, কি সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে যোধপুর। রাজস্থানের মরুভূমি ঘোষণার জন্য 1959 সালে, মনে রাখবো কত সালে? 1959। ঠিক আছে, 1959 সালে যোধপুরে এই কাজরি বা সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট গঠিত হয়। এরপর আসছি 15 নম্বর। 15 নম্বর কি বলছে? মুঘল আমলে মনসবদার প্রথা কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে প্রবর্তন করা হয়েছিল? মুঘল আমলে মনসবদারি প্রথা কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়ে প্রবর্তন করা হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গোলিয়া। ঠিক আছে, এবারে অনেকে বলবে পারস্য হতে পারে, কিন্তু না, যদিও প্রশাসনিক এবং ভাষা এবং কিছু কাঠামোতে পারস্যের প্রভাব ছিল ঠিকই, কিন্তু মূল ধারণাগত অনুপ্রেরণা আসে মঙ্গোলিয়া থেকেই। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিই এটা, যে পারস্য থেকে কিছু প্রশাসনিক ভাষা বা কাঠামোতে পারস্যের প্রভাব ছিল ঠিকই, কিন্তু মূল যে ধারণা এই অনুপ্রেরণা আসে কোথা থেকে? মঙ্গোলিয়া থেকে। ঠিক আছে, এরপর আসছি 16 নম্বর। 16 নম্বর কি বলছে? ফুমডিস। এই যে ফুমডিস নামক ভাসমান জৈব পদার্থগুলি কোন জাতীয় উদ্যানে দেখা দেয়? ফুমডিস নামক ভাসমান জৈব পদার্থগুলি কোন জাতীয় উদ্যানে দেখা দেয়? 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি কেইবুল লামজাও। ঠিক আছে, এটা কোথায় আছে?
এই কেইবুল লামঝাও বা ফুংটিস হলো ভাসমান জৈব পদার্থের স্তর, যেগুলো হচ্ছে ঘাস, শৈবাল, উদ্ভিদের অবশিষ্টাংশ ইত্যাদি, যা লোকটাক হ্রদে গঠিত হয়, এবং এই লোকটাক হ্রদের ওপরেই অবস্থিত কেইবুল লামঝাও জাতীয় উদ্যান মণিপুর, যা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসেবে পরিচিত। তো এটা কোথায় আছে? মণিপুরের লোকটাক হ্রদে, ঠিক আছে। এবং এটাই হচ্ছে একমাত্র ভাসমান কি জাতীয় উদ্যান হিসেবে পরিচিত। আচ্ছা, বিখ্যাত প্রাণী যদি বলি তাহলে হবে সাংগাই হরিণ, ঠিক আছে। মনে রাখবে এখানে যেটা সব থেকে বিখ্যাত পাওয়া যায় সেটা হচ্ছে কি সাংগাই হরিণ। সাংগাই হরিণ, যেটাকে ইংলিশে বলে ব্রো আন্টার ডিয়ার, ঠিক আছে। এরপর আছে মানে সাংগাই হরিণটাই বেশি মনে রাখবে। 17 নম্বর বলছে ব্লুটুথ প্রযুক্তির নাম কোন দেশের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে রাখা হয়েছে। এই যে আমরা ব্লুটুথ দেখি এভাবে থাকে, তো এভাবে থাকে, এভাবে থাকে। এই যে ব্লুটুথের যে সিম্বল যেটা দেওয়া আছে, এটা হচ্ছে এইচ এর হ্যারাল্ড আর বি এর ব্লুটুথ। এই ব্লুটুথের নাম হ্যারাল্ড ব্লুটুথ প্রযুক্তির নাম কোন দেশের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে রাখা হয়েছে। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি ডেনমার্ক, ঠিক আছে। তাহলে মনে রাখবে এই ব্লুটুথের নামকরণ করা হয়েছে ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে। কারণ হচ্ছে তিনি 10ম শতাব্দীতে ডেনমার্ক ও নরওয়েকে একত্রিত করেছিলেন, একইভাবে ব্লুটুথ বিভিন্ন প্রযুক্তিকে সংযুক্ত করে। তাহলে এই সিম্বলাইজ করার জন্যই তার নাম অনুসারে রাখা হয়েছে হ্যারাল্ড ব্লুটুথ, ঠিক আছে, ব্লুটুথের নাম। এরপর আসছি 18 নম্বর বলছে কোন রাজ্য বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল যেটা আছে তৈরি বা বিলুপ্ত করার চূড়ান্ত ক্ষমতা কার। তাহলে কোন রাজ্যে বিধান পরিষদ তৈরি বা বিলুপ্ত করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে ন্যস্ত। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন সি, সংসদ। তবে এক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে রাজ্য বিধানসভার সুপারিশে, যে রাজ্য করবে সেই রাজ্যের বিধানসভার সুপারিশ অনুসারে, ঠিক আছে, বিধানসভার সুপারিশে, এটা মনে রাখবে কিন্তু। হ্যাঁ, এটা ছাড়া হবে না, বিধানসভার সুপারিশে, ঠিক আছে। তাহলে এখানে বলা আছে যে 169 নম্বর আর্টিকেল অনুযায়ী যদি রাজ্যের বিধানসভা বিশেষ সংখ্যাধিক্যে প্রস্তাব পাস করে, তবে সংসদ সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় ওই রাজ্যের বিধানসভা গঠন বা বিলুপ্ত করতে পারে। তাহলে এটা মনে রাখবে, সংসদ রাজ্য বিধানসভার সুপারিশে, এটাও মনে রাখতে হবে এর সাথে, ঠিক আছে। এরপর আসছি 19 বলছে কোন ভাইসরয় এলবার্ট বিল বিতর্কটির সঙ্গে যুক্ত ছিলেন। কোন ভাইসরয় এলবার্ট বিল বিতর্কটির সঙ্গে যুক্ত ছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে লর্ড রিপন। মনে রাখবে লর্ড রিপন, ঠিক আছে। এক্ষেত্রে এলবার্ট বিল বিতর্ক কবে ঘটে? এটা 1882 সালে পাস হয় এবং বিতর্ক ঘটে 1883 সালে, ঠিক আছে। 1882 সালে পাস হয় এলবার্ট বিলটা এবং বিতর্ক ঘটে 1883 সালে, যখন লর্ড রিপন ছিলেন ভারতের ভাইসরয়। এই বিলের মাধ্যমে বলা হয় যে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বা ইংরেজ নাগরিকদের বিচারের অধিকার দেওয়া হয়, যা ইউরোপিয়ানরা চূড়ান্তভাবে বিরোধিতা করেছিল, এবং এটাকে এলবার্ট বিল বিতর্ক বলা হয়, ঠিক আছে। এটা শেষমেশ ভাইসরয় ছিলেন লর্ড রিপন। 20 নম্বর প্রশ্ন বলছে রক্ত সঞ্চালন পদ্ধতি বা সার্কুলেশন অফ ব্লাড কে আবিষ্কার করেছিলেন। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমরা ভালো করে জানি, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে উইলিয়াম হার্ভি, ঠিক আছে। উইলিয়াম হার্ভি কত সালে যদি বলে তাহলে হয়ে যাবে 1628, ঠিক আছে। হার্ভে প্রথম প্রমাণ করেন যে রক্ত শরীরের মধ্যে একটা বন্ধ সার্কিটে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল 20টি প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। তো তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো এখানে আমরা কমপ্লিট করছি, আর আমরা নিয়ে আসছি এরপরে পরবর্তী ভিডিও। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। তো এখানে শেষ করছি, জয় হিন্দ।